নমস্কার, দেখছেন জবাব চাই বাংলায় বিশেষ এপিসোডে আমি কিশলয়। 100 দিনের ব্যর্থতা, 100 দিনের অপশাসন, 100 দিনের সন্ত্রাসবাদ। আজ ইউনূস সরকারের বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সমর্থনে চলা ইউনূস সরকারের 100 দিন পার। 100 দিনের সেলিব্রেশন চলছে বাংলাদেশে, এবং সেই সেলিব্রেশন চলছে যেখানে বারবার হিন্দুদের ওপর অত্যাচার, বারবার খ্রিস্টানদের ওপর অত্যাচার, সংখ্যালঘুদের ওপর অত্যাচার। তারই সঙ্গে সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে খুল্লাম খুল্লা বলা যে ধরে ধরে জবাই করে দেব। কাদের? হিন্দুদের, ইসকন ভক্তদের। প্রশ্ন উঠছে, ইসকন ভক্ত বা হিন্দু বা সংখ্যালঘুদের জবাই করতে বলা যে পক্ষ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, উল্টে তাদের সমর্থনে চলা ইউনূস সরকারের ব্যর্থতার 100 দিন। বিশ্বের সবচেয়ে ব্যর্থ 100 দিনের সরকার। আমরা আজ জবাব চাই বাংলায় প্রশ্ন করছি, এই মুহূর্তে ইউনূসের পদত্যাগ করা উচিত কিনা? সন্ত্রাসবাদী জঙ্গিদের সমর্থনে চলা ইউনূস সরকার পদত্যাগ করুন, গোটা বিশ্ব চাইছে। ছি ছি বলছে গোটা বিশ্ব। তবে সবার আগে এই মুহূর্তের বিগ ব্রেকিং, হিন্দুদের নতুন মহাজোট, হিন্দুরা নতুন মহাজোট গঠন করলো বাংলাদেশে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, হিন্দু নিধন রুখতে হাতে হাত সনাতনীদের। এই মুহূর্তের বিগ ব্রেকিং, বলা হচ্ছে বারবার হিন্দুদের ওপর আক্রমণের পর এই মুহূর্তে জোট বেঁধেছেন সনাতনীরা, এবং সেই জোটের ফলে এই মুহূর্তে বিভিন্ন হিন্দু সংগঠন এক হয়ে একটি নতুন সংগঠন গঠন করলো। সেটির নাম হচ্ছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোট। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোট। কি বলছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের নেতা? কি বলছেন চিন্ময় কৃষ্ণপ্রভু? শুনুন। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রিয়াশীল সকল সংগঠনের ঐক্যবদ্ধ মোর্চা বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করে আসছে। একাধিক হিন্দু সংগঠন এক হয়ে বাংলাদেশের হিন্দুরা এক হচ্ছেন। নতুন সম্মিলিত মহাজোটের আত্মপ্রকাশ বাংলাদেশে। এবার কি করবে কট্টরপন্থীরা? সব হিন্দুরা, কোটি কোটি হিন্দু এক হয়ে আজ হাতে হাত ধরে সম্মিলিত জোট গঠন করেছে। তার কারণ হচ্ছে তাদের ওপর বারবার আক্রমণ হয়েছে। তাদের ওপর বারবার আক্রমণ করে তাদেরকে একদিকে কিছু তাদের বহু মানুষকে খুন করা হয়েছে, সনাতনীদের খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। 100 দিন ধরে অপশাসনের ফলে গোটা বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা হাহাকার করেছে। এবার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে সংখ্যালঘুদের। এবার তারা পাল্টা প্রত্যুত্তর করছে। মহাজোটের আত্মপ্রকাশ, বিরাট জোট গঠন হয়েছে। বাংলাদেশের সব হিন্দুরা সমস্ত ভেদাভেদ ভুলে এক হয়েছেন। যেমনটা যোগী আদিত্যনাথ বলেছিলেন। কি বলেছিলেন যোগী আদিত্যনাথ? বলেছিলেন বাটোগে তো কাটোগে। বলেছিলেন যদি আলাদা হয়ে যাও তাহলে ধ্বংস হয়ে যাবে, এক রহোগে তো নেক রহোগে, একসঙ্গে থাকলে ভালো থাকবে, এমনটা বলেছিলেন যোগী আদিত্যনাথ। আজ বাংলাদেশের হিন্দুরা এক হচ্ছেন এবং মহাজোট গঠন করেছেন এই মুহূর্তে, এবং সেই মহাজোট একদিকে, আর অন্যদিকে ইউনূস সরকারের 100 দিন। আজ রিপাবলিক বাংলায় বেরোবে ইউনূস সরকারের রিপোর্ট কার্ড। ইউনূস সরকারের রিপোর্ট কার্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা। এই মুহূর্তে কি কি বিষয় ফেল করেছেন ইউনূস সরকার? এই মুহূর্তে প্লাজমা গ্রাফিক্স। ইউনূস সরকার ডাহা ফেল। 100 দিনের রিপোর্ট কার্ড মোহাম্মদ ইউনূস সরকারের বাংলাদেশে 100 দিনের রিপোর্ট কার্ড দেখবো। ফার্স্ট পেজ, হিন্দুদের সুরক্ষা মামলা ফেল। এই সাবজেক্টে ফেল করেছে ইউনূস। গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে ডাহা ফেল করেছে মোহাম্মদ ইউনূস। ধর্মনিরপেক্ষতা বজায় রয়েছে বাংলাদেশে, না, ফেলিওর। সংখ্যালঘু নারীদের সুরক্ষা বা শিশুদের সুরক্ষার ক্ষেত্রে ফেল করেছে মোহাম্মদ ইউনূস সরকার। অধিকার রক্ষায় গোল্লা পেয়েছে। দেখুন এই শূন্য, দেখুন ইউনূস, মোহাম্মদ ইউনূস এই গোল্লাটি দেখে নিন। এই 100
তাতে আপনি গোল্লা পেয়েছেন। 100 দিনের রিপোর্ট কার্ড রিপাবলিক বাংলার হাতে, সেই রিপোর্ট কার্ডে গোল্লা পেয়েছেন মোহাম্মদ ইউনূস। 100 দিনের ফেলিওর সরকার, ব্যর্থতার সরকার। কিন্তু মোহাম্মদ ইউনূস অন্য বক্তব্য রাখছেন। মোহাম্মদ ইউনূস বলছেন কি সেটা শুনবো, তবে তার আগে কয়েকটা ছবি দেখাবো। কেন আমরা বলছি মোহাম্মদ ইউনূস গোল্লা পেয়েছেন সেই ছবি একবার মনে করিয়ে দিই। হিন্দুদের মারধর করছে সেনাবাহিনী বাংলাদেশের। দেখুন সেই ছবি, ন্যাটসঅ্যাপ করতে বলবো সেই ছবি। এই আপনার সরকার করেছে মোহাম্মদ ইউনূস আপনার সরকার এই করেছে। সেনাবাহিনী দিয়ে হিন্দুদের ওপর অত্যাচার চালিয়েছে, গোটা বিশ্বে যা কোনোদিন হয়নি। সেনাবাহিনী দিয়ে অত্যাচার তাই করেছে আপনার সরকার। পরের ছবি দেখি, মোহাম্মদ ইউনূস রাহাফেল গোল্লা নারী সুরক্ষা। দেখুন হিন্দু মহিলা, এর নাম গীতা মণ্ডল, রাস্তায় ধরে বিএনপি সদস্যরা এবং অন্যান্য জামাতি এবং কট্টরপন্থীরা মারধর করেন এই মহিলাকে। শুনবো না। চুলের মুঠি ধরে টেনে, কলার ধরে, জামা কাপড় ধরে টানা হচ্ছে এই মহিলার। মোহাম্মদ ইউনূস সরকার আজ ফেল করেছেন আপনি, ডাহা ব্যর্থ আপনি, শূন্য পেয়েছেন আপনি। পরের ছবি, নেক্সট স্লাইড, নেক্সট ছবি। এই মহিলার আর্তনাদ শুনুন। মোহাম্মদ ইউনূস, আপনি তো দেখেন আমাদের রিপাবলিক বাংলা সারাদিন খুলে তো আপনার প্রশাসন বসে থাকে। আপনার সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রত্যেক জায়গায় তো বাংলাদেশে রিপাবলিক বাংলায় চলে। শুনুন এই মহিলার কান্না। আমরা কি অপরাধ করছি? মন্দির ভাঙা কে করছে? আর কি করছে? ছাত্ররা কি স্বাধীন করছে? হিন্দুকে বাড়ি ভাগ দখল করার স্বাধীন করছে? হিন্দুকে বাড়ি ভাগ দখল স্বাধীন করার করছে? শুনুন মোহাম্মদ ইউনূস এই আর্তনাদ, দেখুন এই হিন্দু মন্দির, দেখুন এই মহিলার কান্না। মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি তো 100 দিন পার করেছেন সরকারে। আপনি তো জো বাইডেনকে দিয়ে গিয়ে কোলাকুলি করে এসেছিলেন। তারপর যদি উনি হেরে গিয়েছেন, অনেকে বলছে এফেক্ট, আফটার এফেক্ট হতে পারে, ওটা অন্য কথা। কিন্তু এই ছবি আপনার বাংলাদেশ, আপনারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন। এই বৈষম্য বিশ্বের আর কোথাও দেখা যায়? প্রশ্ন করছি জামাতিদের, প্রশ্ন করছি মোহাম্মদ ইউনূসকে, প্রশ্ন করছি বিএনপিকে, প্রশ্ন করছি প্রশাসকদের, প্রশ্ন করছি উপদেষ্টাদের, প্রশ্ন করছি বাংলাদেশের প্রশাসনের প্রত্যেক ব্যক্তিকে, প্রশ্ন করছি বাংলাদেশের সেনাবাহিনীর প্রত্যেক কর্তাকে, প্রশ্ন করছি বাংলাদেশের পুলিশ কর্তাদের। এরম বৈষম্য বিশ্বে আর কোথাও দেখা যায় না। আর আপনারা নাকি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোথায় সেই ছাত্র নেতারা? তারা দেখুন, আরো একবার শুনুন। এই ছবি একদিকে, আরেকদিকে মোহাম্মদ ইউনূস তিনি বলছেন এই হিন্দুদের মারধর একদিকে চলছে, খুন করা চলছে। মোহাম্মদ ইউনূস কি বলছেন জানেন? হিন্দুরা নাকি আনন্দে ভাসছে হিন্দুরা। কি বলছেন মোহাম্মদ ইউনূস? ফেলিওর প্রশাসক মোহাম্মদ ইউনূস, ব্যর্থ প্রশাসক মোহাম্মদ ইউনূস কি বলছেন শুনুন। শারদীয় দুর্গাপূজার সময় অবশ্যই আমাকে এখানে আসতে হবে। আমি সেই অনুরোধ রক্ষা করার জন্য আজকে আপনাদের সামনে আসলাম। এসে দেখছি সবাই খুব খুশি, শুধু সনাতনী ধর্মাবলম্বীরাই নয়, সকল ধর্মাবলম্বী এতে খুশি, আনন্দ করছে, উৎসব করছে। এই আনন্দ আর একটু বেড়ে গেল এই জন্য একদম নির্বিঘ্নে সকল জায়গায় এই পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পেরেছে বলে। এবং আমি বলবো এটা অত্যন্ত গৌরবপূর্ণ দুর্গাপূজা আমরা করতে পেরেছি সবাই মিলে। মোহাম্মদ ইউনূস বলছেন হিন্দুরা খুশিতে আনন্দে ভাসছে বাংলাদেশে। হিন্দুদের আনন্দ খুশিতে ভাসার যে ছবি আমরা আপনার প্রথম দিন থেকে দেখছি মোহাম্মদ ইউনূস, আপনার প্রশাসনকে আমরা একটি ফেলিওর, ব্যর্থ প্রশাসন বলছি। আপনার আমেরিকার পা চাটা এবং পাকিস্তানের পা চাটা প্রশাসনকে ধিক্কার জানাই আমরা, এবং ধিক্কার জানায় বিশ্বের প্রতিটি গণতন্ত্র প্রিয় মানুষ। বাংলা ভাষা বুঝতে পারছেন মোহাম্মদ ইউনূস নাকি বুঝতে পারছেন না? আপনি তো বাঙালি, মাঝে মাঝে ইংরেজি বলেন, যদি চান ইংরেজিতে বলে দেবো, কিন্তু এটা বুঝে নিন ইউনূস সাহেব যে আপনি ব্যর্থ।
কারণ আপনার মাটিতে দাঁড়িয়ে কট্টরপন্থী জঙ্গিরা একের পর এক বক্তব্য রাখছে, মারধর করছে, খুন করছে, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। আজ চেয়ারে বসে এটা মেনে নিন মোহাম্মদ ইউনূস, আপনার চেয়ারে আরাম কেদারায় বসে মেনে নিন যে আপনি ব্যর্থ হয়েছেন। চেয়ারটা ছেড়ে দিন, চেয়ারটা ছেড়ে দিন এবং আপনার প্রশাসনের ব্যর্থতার যে তিলক কপালে পড়ে বসে থাকুন। এরপর আমরা শোনাবো এক এক করে বক্তব্য, শোনাবো বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, আগেও বারবার শুনিয়েছি, আবার শোনাবো, আরো হাজারবার শোনাবো। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলা হচ্ছে ইসকনের ভক্তদের জবাই করা হবে, হিন্দুদের জবাই করা হবে। শুনুন মোহাম্মদ ইউনূস, কানটা খুলে নিন, শুনুন। যতই জবাই করার কথা বলা হোক, একটু আগে ব্রেক করলাম, হিন্দুদের মহাজোট গঠিত হয়েছে বাংলাদেশে, সেই মহাজোট কাজ করবে এবার, একসঙ্গে হিন্দুরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে মোহাম্মদ ইউনূস, প্রশ্ন থাকছে যে আপনার সোকল্ড গণতান্ত্রিক বৈষম্য বিরোধী ইন্টারিম গভর্নমেন্ট সে কি করছে? বসে বসে খেলা দেখছে, নাকি আসলে তারাই এই সব জামাতি কট্টরপন্থীরাই সরকার চালাচ্ছে? কারণ আমরা একটু আগেই শুনছিলাম, কদিন আগেই শুনছিলাম, এবার বাংলাদেশের সংবিধান থেকেও ধর্মনিরপেক্ষ শব্দটা বাদ দিয়ে দেওয়া হবে। কেন? ধর্মনিরপেক্ষ থাকতে অসুবিধে হচ্ছে? কারণ ধর্মনিরপেক্ষ থাকলে অন্যান্য ধর্মের মন্দির কিংবা চার্চ কিংবা অন্যান্য উপাসনা স্থলগুলোকে থাকতে দেওয়া যায়, ধর্মনিরপেক্ষ না হলে সেগুলো ভেঙে দিতে আরও সহজ হবে। কেন? এমনি ভেঙে দিন না, অত কষ্ট করার কি আছে? আপনারা তো এমনিতেই খুন করছেন সংখ্যালঘুদের। কিন্তু মোহাম্মদ ইউনূস বলছেন তিনি শান্তি চান, তিনি নাকি বাড়িতে বসে শান্তি চান। কি বলছেন মোহাম্মদ ইউনূস শান্তির বিষয়? শুনুন। We want peace. That's the goal. That's why we sacrifice ourselves to achieve peace. It always bugged me as an individual. We want peace. Peace inside the country, peace between the countries, peace globally. And you swear by the word peace. Our focus is in war as a preparation for build peace. If you have army because of the peace, because of the war ministry, you have army, you have to fight. What about the people who will fight for peace? Shouldn't some people be dedicated just to negotiate peace and make understanding between communities, between countries, between neighbors? I'm not stopping the army, but I'm saying there should be some people dedicated to building peace. মোহাম্মদ ইউনূস শান্তি চান, তিনি বলছেন খুব সিরিয়াস মুখ করে, তিনি বলছেন উই ওয়ান্ট পিস, আমরা শান্তি চাই। শান্তি চাই, আপনার শান্তি, সেই শান্তির মূল্য দিচ্ছে সনাতনী, হিন্দু, খ্রিস্টান, অন্যান্য সংখ্যালঘুরা। তাদের একদিকে জবাই করার কথা অন ক্যামেরায় বলা হচ্ছে, আরেকদিকে জবাই করাও হচ্ছে। সেই সমস্ত ব্রেকিং নিউজ একের পর এক দেখাবো, আলোচনাতেও যাব। তবে তার আগে একদিকে শুনেছি জবাই করার কথা, আরেকদিকে শুনেছি আমরা, এর আগেও শুনিয়েছি হত্যালীলার কলার কথা, কিন্তু সেই সমস্ত কিছুতে যাওয়ার আগে বেশ কিছু বিষয় কিন্তু মোহাম্মদ ইউনূস পাস করেছেন। বেশ কিছু বিষয় ইউনূস সরকার পাস করেছে, অর্থাৎ এর আগে আমরা ফেলগুলো দেখাচ্ছিলাম, পাসও করেছেন। মোহাম্মদ ইউনূস খুশি হচ্ছেন তো? আপনি পাস করেছেন সেটা আমরা দেখাবো, অবশ্যই দেখাবো। আপনি পাস করলে আমরা দেখাবো না? আপনি বেশ কিছু বিষয়, বেশ কিছু সাবজেক্টে আপনার 100 দিনের পরীক্ষায় পাস করেছেন। কি কি বিষয় করেছেন? যদি প্লাজমা গ্রাফিক্স রেডি থাকে সেটাও আমরা দেখাবো এই মুহূর্তে। কি কি বিষয় মোহাম্মদ ইউনূস পাস করেছেন? প্লাজমা গ্রাফিক্স, মোহাম্মদ ইউনূসের 100 দিনে যে যে কাজে তিনি পাস করেছেন। ফার্স্ট পেজ,
মৌলবাদীদের তোল্লাই দেওয়া পাস করেছেন মোহাম্মদ ইউনূস। ভেরি নাইস, কনগ্রাচুলেশনস। আমেরিকা দালালি করায় পাস করেছেন মোহাম্মদ ইউনূস, কনগ্রাচুলেশনস। পরেরটা পাকিস্তানের লেজুড় বৃত্তি করা, মোহাম্মদ ইউনূস সম্পূর্ণ মার্কস নিয়ে পাস করেছেন। সেনার অপব্যবহার করে হিন্দুদের ওপর অত্যাচার করা, একদম 100 মোহাম্মদ ইউনূস। অপশাসনে মোহাম্মদ ইউনূস পেয়েছেন 100। খুশি হচ্ছেন মোহাম্মদ ইউনূস, সেলিব্রেশন। ও নিজের অফিসে আজকে সেলিব্রেশন করে ফেলুন, আপনি 100 পেয়েছেন মোহাম্মদ ইউনূস। আপনার এই পাস এবং এই ফেলের রিপোর্ট কার্ড নিয়ে আজ চলবে আলোচনা এবং একের পর এক প্রশ্ন, এবং আমাদের স্টুডিওয়ে যারা রয়েছেন তাদের কাছেও একের পর এক যাব, কারা কারা থাকবেন তাদের সঙ্গে পরিচয় করাবো। জবাব চাই বাংলায়, আজ জবাব চাইব 100 দিনে মোহাম্মদ ইউনূস সরকার যে ডাহা ফেল করলো, যেভাবে ব্যর্থ হলো, তার নিদর্শন গোটা বিশ্বে আর আছে কিনা, আর কিভাবে হিন্দুদের, সনাতনীদের, ইসকন বা অন্যান্য সংগঠনের ভক্তদের এই কট্টরপন্থীদের হাত থেকে বাঁচানো যাবে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন এবং যারা থাকবেন এরপরে তাদের সকলের সঙ্গে পরিচয় করাবো। বিমল শঙ্কর নন্দ রয়েছেন আমার সঙ্গে, বিজেপি মুখপাত্র, এছাড়াও ইন্টারন্যাশনাল বিষয়ে তিনি এক্সপার্ট। দীপাঞ্জন চক্রবর্তী থাকছেন, এক্স এনএসজি কর্তা। আমার সঙ্গে থাকছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, বাংলাদেশ থেকে তিনি সম্পাদক ব্লিটসের। আমার সঙ্গে থাকবেন বলদেব বিদ্যাভূষণ দাস, মায়াপুরের, তিনি ইসকনের বহুদিনের ভক্ত এবং বহুদিন ধরে তিনি প্রচার করছেন। আমার সঙ্গে রয়েছেন স্বামী পরমাত্মানন্দজি মহারাজ, মহামণ্ডলেশ্বর পরমহংস, তিনি বহুদিন ধরে সনাতন ধর্মের প্রচার করছেন। আমি প্রথমেই যাব এই মুহূর্তে দীপাঞ্জনদার কাছে। দীপাঞ্জনদা, মোহাম্মদ ইউনূস সরকারের 100 দিন, ব্যর্থতার 100 দিন, সন্ত্রাসবাদের 100 দিন, আপনার রিপোর্ট কার্ড বলুন। নামটা মোহাম্মদ ইউনূস না হয়ে যদি জেনারেল জিয়াউল হক হতো তাহলে কোনো পরিবর্তন হতো বলে আমার মনে হয়। ব্যাপারটা তো একই। এখন জিয়াউল হকের যা যা এজেন্ডা ছিল, মোহাম্মদ ইউনূস এত বছর পরে সেই এজেন্ডাগুলো পরিপূর্ণ করছেন। হ্যাঁ, ফর্কশিপ এটাই যে মোহাম্মদ ইউনূস একটা সোকল নোবেল প্রাইজ বিজেতা অর্থনীতিবিদ, কিন্তু ওনার 100 দিনের মধ্যে অর্থনীতি নিয়ে কোনো সদর্থক পদক্ষেপ কিন্তু দেখলাম না, যে বাংলাদেশের মৃতপ্রায় অর্থনীতিকে উনি কি করে বাঁচিয়ে ফিরিয়ে আনবেন। ওনার যে প্রাথমিক দায়িত্বগুলো, যে দায়িত্বগুলো শুধু উনি করছেন না, উনি তো একটা পুতুল। ওনার পেছনে যারা পুতুলটাকে চালাচ্ছে, সেই জামাতে ইসলামী, ইয়া হিফাজত, বিএনপি, পাকিস্তানের আইএসআই, আমেরিকার ডিপ স্টেট, তারা যেরকম ভাবে চালাচ্ছে, উনি এই জন্য বেছে নিয়েছেন। সংখ্যালঘুদের উপর আক্রমণ, ইসকনকে সন্ত্রাসবাদী সংগঠন বলে নিষিদ্ধ করার একটা চেষ্টা বা পরিকল্পনা চলছে, রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে নিষিদ্ধ করার চেষ্টা করছেন প্রচার বাংলাদেশের মধ্যে। তো এগুলো তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনার এজেন্ডা কি। তবে ওনার এজেন্ডা সফল হবে না। এই যে যেরকম ভাবে লাগাম ছাড়া সন্ত্রাস চলছে হিন্দুদের উপর বাংলাদেশে, এর জবাব কিন্তু উনি খুব তাড়াতাড়ি পাবেন, এবং সেটা উনি বুঝতে পারছেন। জবাব দুদিকে, বিশ্বজুড়ে আন্তর্জাতিক মহলে। আমেরিকায় কিন্তু আর বাইডেন প্রশাসন নেই, তো ওনার যারা গুরু ছিলেন, বাইডেন বলুন, কমলা হ্যারিস বলুন, তারা সব প্রাক্তন হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের আসার পর এবং ডোনাল্ড ট্রাম্পের যে ভবিষ্যতের সরকার, তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার, গণহত্যার উপর তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। আর একটু সময়ের অপেক্ষা, আমেরিকা প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প কাজ শুরু করলে বুঝতেই পারবেন। ভারত, তারাও কিন্তু তৈরি। এটা কিন্তু ভুলে যায় না যেন ইউনূস। 100 দিনের সব থেকে বড় ওনার শিক্ষা হবে যে উনি ওখানে, ওদের ওখানে লোকজনরা বলবেন যে হিন্দুদের দইরা জবাই কর, আর ভারত চুপচাপ বসে দেখবে, সেটা হতে পারে না, হতে পারবেও না। ওখানের হিন্দুরা কিন্তু আবার সুসংহত হচ্ছে, অসাম্প্রদায়িক শক্তিগুলো আবার সংগঠিত হচ্ছে। এবার প্রতিবাদ চলছে, প্রতিরোধ হবে, এরপর পাল্টা মার দেখবে। এখন 100 দিন পরে ওনাকে দেখতে হবে আগামী 100 দিন পরে উনি বাংলাদেশকে অটুট রাখতে পারছেন কিনা। এটাই এখন ওনার জন্য আমার মনে হয় সব থেকে বড় পরীক্ষা। কিশোর, একদমই দীপাঞ্জনদা, আপনি যেমন বললেন যে এটা ওরা হয়তো ভাবছে,
কিন্তু আসলে এইরকমভাবে চলবে না, এর প্রতিক্রিয়া হবেই হবে, হয়তো বুঝতে পারছে না, হয়তো সেই জায়গাটায় বোঝার মতো ক্ষমতা এখন পর্যন্ত নেই। এই মুহূর্তে সালাউদ্দিন শোয়েব চৌধুরী রয়েছেন। সালাউদ্দিন সাহেব, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। সম্পাদক ব্লিটজ তিনি রয়েছেন। বাংলাদেশে ইউনূস সরকারের 100 দিন, রিপাবলিক বাংলার রিপোর্ট কার্ডে তিনি ফেল করেছেন। তিনি, আপনার রিপোর্ট কার্ড। ধন্যবাদ। আমি আপনাকে এভাবে বলবো যে দেখুন, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, বলুন। জি, আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেখানে দেখুন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের রকেট গতি, মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সবার ত্রাহি দশা। আগে মধ্যবিত্ত পরিবারের সপ্তাহে 7 দিন মাছ মাংস খেত, এখন সপ্তাহে 5 দিন আলু ভর্তা খেতে কষ্ট হচ্ছে। নিম্নবিত্তরা একবেলা খাবারই জোগাড় করতে পারছেন না। এই যে না নীরব দুর্ভিক্ষ। মুদ্রাস্ফীতি এখন 12% ছাড়িয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে একবারে। বহু প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী ছাঁটাই চলছে। ব্যাংকগুলোর তারল্য সংকট, গ্রাহকরা টাকা তুলতে পারছেন না। মিথ্যে মামলা দায়েরের ফ্রিস্টাইল বাণিজ্য চলছে। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ নিরীহ লোকদের বিরুদ্ধে মামলা দায়ের চলছে। মামলা দায়েরের হুমকি দিয়ে ওর কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে পড়ে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। ইউনূস সাহেবের পছন্দের লোকদের বসানো হয়েছে উপদেষ্টা পদে। এদের বেশিরভাগই অনভিজ্ঞ কিংবা বয়সের ভারে নুজো। আগেই শুনেছি সমন্বয়কারীর সংখ্যা 154, এখন দেখছি ঘুরে ফিরে মাত্র 10-12 জন নানা সুযোগ সুবিধা নিচ্ছেন। অন্যদের খবর নিচ্ছেন না স্বয়ং ইউনূস সাহেব এবং ওনার সরকার। এমনকি হাসিনা বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যবস্থাও নিচ্ছে না। বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও অনেকেই বিনা চিকিৎসায় মারা গেছেন। ইউনূসের আশেপাশে থাকা কিছু সমন্বয়কারী 3-4 কোটি টাকার দামি গাড়ি হাঁকাচ্ছেন, টাকা কামাচ্ছেন। দেশ জুড়ে চলছে ব্যাপক লুটপাট আর চাঁদাবাজি। বিকেল হলেই শহরের রাস্তাগুলো চলে যায় ছিনতাইকারীদের দখলে। গণমাধ্যম কর্মীদের মাঝে আতঙ্ক। শতাধিক সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। অনেক সাংবাদিককে হত্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা আছেন জ্বলন্ত নরকের ভেতর। অত্যাচার, নিপীড়ন, হুমকি, আক্রমণ চলছে। ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি উঠছে। এমনকি জয় শ্রীরাম স্লোগানকে সন্ত্রাসী স্লোগান ঘোষণার দাবি উঠছে। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা তুলে নেওয়ার প্রস্তাব দিচ্ছেন সরকারের লোকজন। এই হলো এক নারকীয় পরিস্থিতি। ঠিক, জয় শ্রীরাম স্লোগানকে বলা হচ্ছে সন্ত্রাসের স্লোগান। আমি এই বিষয়ে আসব, তবে তার আগে একটি বাইট শোনাবো। একটি বাইট যেখানে বলা হচ্ছে, যদি আপনি যেমনটা বলছিলেন ইসকনকে নিষিদ্ধ করার কথা, যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলাদেশের রাস্তায় নাকি হত্যা লীলা চলবে। কি বলছেন বাংলাদেশের কট্টরপন্থী জঙ্গি, শুনুন। ইসকনকে নিষিদ্ধ করা না হয় তাহলে সেই দিন বেশি দূরে নয়। অতীতে আমরা যেমনি ভাবে একটি জালেম সরকারের, একটি ফ্যাসিস্ট সরকারের পদতলে এদেশের জনগণ বঞ্চিত হয়েছে, এদেশের জনগণ জনমের শিকার হয়েছে, সেই দিন বেশি দূরে নয় যেই দিন যদি এই ইসকনকে নিষিদ্ধ করা না হয়, এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে। ইসকনের প্রচারক এবং ইসকনের ভক্ত মায়াপুর থেকে বলদেব প্রভু রয়েছেন আমাদের সঙ্গে। বলদেব প্রভু, আপনি বহুবার নিজে বাংলাদেশে গিয়ে প্রচার করেছেন, বহুদিন বাংলাদেশে কাটিয়েছেন, সেখানে ইসকন মন্দিরে গিয়ে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। আজ কি করে যাবেন? বলা হচ্ছে ইসকন নিষিদ্ধ না করলে বাংলাদেশের রাস্তাঘাটে হত্যা লীলা চলবে। ইউনূস সরকারের 100 দিন, অন্যদিকে হত্যা লীলার খোলা হুমকি। কি সলিউশন রয়েছে?
দেখুন, আসলে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তো ইসকন যে আমরা প্রচার করি, মহাপ্রভুর বাণী প্রচার করি, আমরা তো এটাকে ভয় করি না আমাদেরকে হত্যা করবে কি করবে, কারণ আমরা তো জীবন উৎসর্গ করার জন্য বেরিয়েছি। তো এখন প্রশ্ন হলো যে এমন একটি বিদ্বেষ তারা ইসকনের প্রতি করছে, আমি তো ভাবতে পারি না। কেননা আমি যখন প্রচার করেছিলাম তখন 92-93-তে, আমি ছোট্ট একটি ঘটনা বলবো কি আপনাকে? অবশ্যই, দ্রুত। হ্যাঁ, সময় আচ্ছা দ্রুত বলছি। সেটা হলো, আমি একটি বাজারে গিয়েছিলাম, আমার পরনে ভক্ত ড্রেস ছিল। তো ভক্ত ড্রেস দেখে আমাকে একজন ওখানকার মুসলমান ব্যক্তি এসে, মাথায় টুপি ছিল, হয়তো রমজান মাস ছিল সেটা, তো আমাকে জিজ্ঞেস করলো আপনি কি হিন্দু? আমি বললাম আমি সনাতন ধর্মাবলম্বী, আমি ইসকনের ভক্ত। বলছে এটা কি? আমি বলছি আপনি যদি বুঝেন হিন্দুর সালে এটাই। তো বললো জানেন আপনারা, আপনি কি জানেন মুসলমান ধর্ম ছাড়া কেউ জান্নাতে যাবে না? তো আশেপাশে সবাই মুসলমান ব্যক্তি সবাই ছিল ওখানে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম তাহলে আপনি কি জান্নাতে যাবেন? তখন তিনি বলল হ্যাঁ আমি তো মুসলমানের জন্ম নিয়েছি, আমি তো জান্নাতে অবশ্যই যাব। তো তখন তার রিপ্লাই আমি দিয়েছিলাম যে দেখুন, আপনি শুধু মুসলমান হওয়াতেই যদি জান্নাতে যেতে পারেন তাহলে ওই জান্নাতে আমি যাব না, কেননা এটা ওই জায়গায় যাওয়ার জন্য কোয়ালিটি দরকার হয়। তো এটার ওই জান্নাতের এখানে পার্থক্য। তো এই কথাটা আশেপাশে যারা অন্য মুসলমান ছিল তারা ওই লোককে প্রতিবাদ করেছিল, তারা আমার পাশে দাঁড়িয়েছিল, তারা বলেছিল হ্যাঁ তুমি মুসলমান হতে যে তুমি জান্নাতে যাবে সেটা তোমার কি কোথায় লেখা আছে তুমি বলো। তাকে তারা খুব ডেকেছিল, আমার মনে আছে। তারই ধর্মের কিছু মানুষ তা প্রতিবাদ করেছিলেন তার কথা, এমনটা আপনি বলছেন। আপনাকে যখন এরকম বৈষম্যমূলক কথা বলা হয় তখন প্রতিবাদ করেছিলেন তারা, এমনটা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওই মুসলমান ব্যক্তিগুলো পাশে যারা ছিল তারা আমার পক্ষে দাঁড়িয়ে বলেছিল যে না, তুমি মুসলমান হলে তুমি জান্নাতে যেতে পারো না, এর জন্য তোমাকে কর্ম করতে, কাজ করতে হবে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। যে হ্যাঁ, এক শ্রেণীর লোক মানে তখনও ছিল যারা ঘৃণাটা ছড়ায়, বিদ্বেষটা ছড়ায় ধর্মের নামে। তো এটা এখন খুব বেড়ে গেছে আমার মনে হয়। আমি মনে করি না বাংলাদেশে সবাই এরকম, কিন্তু একটা শ্রেণীর লোক এই খুব ব্যাপকভাবে বিদ্বেষ ছড়াচ্ছে। আমরা তাদেরকে ভয় করি না, কারণ আমরা মহাপ্রভু প্রাণী, মহাপ্রভু আদর্শ, প্রেমের আদর্শ সারা পৃথিবী আমরা জয় করেছি। আমরা বাংলাদেশেও সেই মহাপ্রভুর বাণী প্রচার করে কৃষ্ণ ভক্ত বাংলাদেশে রয়েছে। ইসকনকে বন্ধ করে তার কৃষ্ণ ভক্তকে বন্ধ করা যাবে না। বিভিন্ন ব্যক্তি রয়েছেন, বিভিন্ন ধর্মের লোক রয়েছেন যারা কৃষ্ণকে নিয়ে গান লিখেছেন, কৃষ্ণকে নিয়ে কবিতা লিখেছেন, গান গাইছেন, কৃষ্ণের প্রতি তাদের অনুরাগ রয়েছে। আমরা যখন রথযাত্রা করি, জন্মাষ্টমী আমরা প্যারেড করি বিশ্বব্যাপী, চারিদিকে লোক দাঁড়িয়ে আমাদেরকে প্রশংসা করেন, আনন্দ করেন, উল্লাস করেন। আমাদের বাংলাদেশেও আমরা যখন রথযাত্রা বের করি চারিপাশে শহরে, ঢাকা শহরে লোক দাঁড়িয়ে আনন্দ করে। আপনারা ভয় পান না? আপনি বলছেন কোন থ্রেট, জবাই করার কথা, আপনাদের হত্যা করার কথা ভয় পান না আপনারা, এমনটা বলছেন? না না, আমরা এগুলো ভয় করি। বেশ, আমি আসি বলদেব প্রভু আপনার কাছে। আবার আমি যাব এই মুহূর্তে, আমাদের স্টুডিওতেও দুজন রয়েছেন, পরপর যাব প্রত্যেকের কাছে। তবে তার আগে আমি একটি প্লাজমা গ্রাফিক্স দেখাবো। সেখানে দেখাবো ডোনাল্ড ট্রাম্প এশিয়ান ক্ষমতায় বাংলাদেশে তার কি প্রভাব পড়তে পারে এই মুহূর্তে। তবে তার আগে আমি দ্রুত সেই প্লাজমা গ্রাফিক্স রেডি হওয়ার আগে দ্রুত আমি একবার যাব এই মুহূর্তে। আমার সঙ্গে যারা স্টুডিও উপস্থিত রয়েছেন, পরমাত্মানন্দ মহারাজ রয়েছেন। মহারাজ, রিপাবলিক বাংলায় আমরা শোনালাম, একটু আগে বললেন, বাংলাদেশ থেকেই আমাদের সাংবাদিক বন্ধু তিনি বললেন যে জয় শ্রীরাম স্লোগানকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী স্লোগান, ইসকনকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন। মহারাজ, 100 দিনের ইউনূস সরকার, সেখানে দাঁড়িয়ে আজ জয় শ্রীরাম স্লোগান সন্ত্রাসবাদী স্লোগান হয়ে গিয়েছে, বলুন। 100 দিনের এই ইউনূস সরকারের যে অন্তর্বর্তীকালীন কাজকর্ম, তাকে আমরা বলবো যে 100 দিন ধরে একটা পাপেট গভর্নমেন্ট চলছে, যাকে সহজ করে বললে বলা যায় যে একদম একটা অশ্বডিম্ব সরকার, যারা আসবার পর থেকে হিন্দু নিধন, সংখ্যালঘু নিধন, সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বাড়তে শুরু করেছে। সবচেয়ে আশ্চর্যের কথা কি, 8 তারিখে, এই নভেম্বর 8 তারিখে আন্তর্জাতিক আদালতে একটা মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছেন কে না, সিলেটের প্রাক্তন মেয়র আনোয়ারউদ্দিন চৌধুরী। সেখানে তিনি
ইউনূস সহ ৬২ জনকে অভিযুক্ত করেছেন এবং এই মামলা প্রায় ১৫,০০০ হিন্দু পরিবারের দ্বারা সমর্থিত হয়েছে। কেননা তিনি আসবার পর থেকেই গণহত্যা, মানবতা বিরোধী কার্যকলাপ সমানে চলছে। সরকারি কাজ, বিশেষ করে শিক্ষাগত যে সরকারি কাজ, সেখান থেকে বাধ্য করা হচ্ছে হিন্দুদেরকে জোর করে অবসর নিতে। বড় বড় পদে যারা রয়েছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। একটা হিন্দু বিরোধী, আরও স্পেসিফিক করে বললে বলা যায় ভারত বিরোধী শিক্ষা, ভারত বিরোধী মনোভাব সেখানে সরকারিভাবে প্রমোট করা হচ্ছে। ভারতের বিরুদ্ধে কথা বলা, হিন্দুর বিরুদ্ধে প্রচার করা, হিন্দুর কথা বললে সে মৌলবাদী। এবং শুধু তাই নয়, ইসলামের যে মৌলবাদী সংস্থাগুলো তাদেরকে এমনভাবে উৎসাহ দিচ্ছে যে যাতে হিন্দুদের পালিয়ে আসতে বাধ্য হয়। তারা একদম অসহায়। যদি প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতিক্ষণে প্রাণের ওপর থ্রেট থাকে, যদি জীবনহানির আশঙ্কা থাকে, মানুষ কতদিন সেখানে লড়াই করবে, কতদিন যুঝবে? ফলে তাদেরকে যাতে পালিয়ে আসতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। মন্দিরগুলোর ওপর হামলা, একটার পর একটা মন্দিরের ওপর হামলা। প্রথম আলো বলে বাংলাদেশে একটু খুব ভালো সংবাদপত্র আছে, তারা প্রকাশ করেছে কতগুলো জায়গার নাম, যেমন নাটোর, ধামরাই, পটুয়াখালীর কলাপাড়া, তার পাশাপাশি ফরিদপুর, যশোর, নোয়াখালী, মেহেরপুর, চাঁদপুর, খুলনা, চট্টগ্রামের নবগ্রহ মন্দির, একের পর এক এই ১০০ দিনের মধ্যে এগুলো আক্রান্ত হয়েছে। যদিও চট্টগ্রামের নবগ্রহ মন্দির সরাসরি আক্রান্ত না হলেও তার আশেপাশে যে জায়গাটা তাকে পুরোপুরি ধ্বস্ত করা দেওয়া হয়েছে। সবচেয়ে দুঃখের কথা কি, হিন্দুদের মন্দিরগুলোতে ইসলামী সঙ্গীত সেটা বাজাতেই হবে, দুবেলা বাজাতে হবে, এমন একটা অলিখিত নিয়ম সেখানে চালু হয়ে গেছে। বাধ্য হচ্ছে হিন্দুরা ভারতে পালিয়ে আসতে। গণমাধ্যমগুলোর কণ্ঠরোধ করা হচ্ছে। হিন্দু ব্যবসায়ী দেখে দেখে এমন চাঁদা চাপিয়ে দেওয়া হচ্ছে, 4 দিন, 5 দিন, 7 দিন অন্তর অন্তর নানান রকম ইস্যুতে তাদেরকে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে, যাতে চাঁদা দেবার চাপে তারা বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যেতে পারে। হিন্দুদের এবং সংখ্যালঘুদের 8 দফা দাবি ইউনূস সরকার একেবারে মহারাজ একটু আমাদের সঙ্গে থাকুন। আপনি এক্ষুনি বলছিলেন মন্দির ভাঙার কথা, এই মুহূর্তে বিগ ব্রেকিং উঠে আসে। এই মুহূর্তে ঢাকায় আবার লক্ষ্মীনারায়ণ মন্দিরে হামলা। এই মুহূর্তে খবর উঠে আসে ঢাকায় লক্ষ্মীনারায়ণ মন্দিরে জোড়া হামলার অভিযোগ। পরপর হামলা হয়েছে। একটু আগে মহারাজ বলছিলেন ঢাকায় মন্দিরে হামলার কথা, এবার আবারও কথা বলতে না বলতে ঢাকায় আবার লক্ষ্মীনারায়ণ মন্দিরে হামলার অভিযোগ। ঢাকায় মতিঝিল মন্দির দখলের চেষ্টা, 100 জন সন্ত্রাসী জঙ্গি তারা হামলা চালায় মন্দিরের ওপর বলে খবর উঠে আসছে। এবং খবর উঠে আসছে যে মন্দির দখল করার চেষ্টা হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এই বারবার মন্দিরে হামলা, দীপাঞ্জন দা একটু আগে বলছিলেন এটা কিন্তু বেশি দিন চলবে না, কারণ বিশ্বে পরিবর্তন হয়েছে। আর কোথায় পরিবর্তন হয়েছে? আমেরিকায় ট্রাম্প সরকার এসেছে। এই মুহূর্তে প্লাজমা গ্রাফিক্স দেখাবো, যেখানে স্পষ্ট করব যে ট্রাম্প সরকার আসার ফলে কি কি এই মুহূর্তে উঠে আসতে পারে, বাংলাদেশে কি কি এফেক্ট পড়তে পারে। যদি রেডি থাকে প্লাজমা গ্রাফিক্স, এই মুহূর্তে ট্রাম্প সরকারের প্রত্যাবর্তন। বাংলাদেশের কেন ভয়? ট্রাম্প জিতলে প্রভাব কমবে ডিপ স্টেটের। বাংলাদেশের পিছনে যারা বাংলাদেশকে ফান্ড করে জঙ্গিদের, তাদের প্রভাব কমবে। ট্রাম্প আসলে ইউনূসের ক্ষতি বেশি, কারণ ইউনূস এর আগে বাইডেনের সঙ্গে অনেক জড়াজড়ি করে এসেছে। কিন্তু এই বিষয়ে আরও পরবর্তীকালে আমরা যাব, সরে যেতে হতে পারে ইউনূসকে। এবং তারপর পরের স্লাইড, প্রশ্নের মুখে পড়তে পারে অন্তর্বর্তী সরকার, কারণ এর আগে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, তিনি বলেছেন বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তিনি বলেছেন ব্যবস্থা নিতে হবে। হিন্দুদের পাশে দাঁড়াতে পারে আমেরিকা। পরের স্লাইড, হিন্দুদের পাশে যদি দাঁড়ায় আমেরিকা, তাহলে ডোনাল্ড ট্রাম্প সরব যদি হন, তাহলে ট্রাম্প সরকারের, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কথায় এই মুহূর্তে বাংলাদেশি জামাতিদের তো পিছু হটতেই হবে। যাব বিমলদার কাছে। বিমলদা, 100 দিনের ইউনূস সরকার আমরা বলছি গোল্লা পেয়েছে, আপনি কি বলছেন? প্লাস ট্রাম্প সরকারের এই মুহূর্তে প্রত্যাবর্তন, দুটো মিলিয়ে। কিশলা একটা কথা বলি, যখন কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ি একটা বই পড়েছিলাম, তখন ওই জেমস বন্ড, ম্যাজেস্টি ব্লেজ এগুলো পড়তে ভালো লাগতো। সেটাতে ওই পিটার ওড
এর একটা বই পড়েছিলাম আই লুসিফার, তার বাংলা অনুবাদটা ছিল নরকের রাজা শয়তান। তো এরা ভেবেছিল বাংলাদেশকে, একটু আগে ইসকনের যিনি সন্ন্যাসী ঠাকুর বললেন যে, প্রভু বললেন যেটা, যে জান্নাতের গল্প, ওরা জান্নাতের গল্প শোনাতে গিয়ে গোটা বাংলাদেশটাকে নরক বানিয়ে দিয়েছে এবং নরকে যে শয়তানরা থাকে ওই শয়তানরা দাপিয়ে বেড়াচ্ছে। তার কারণ হচ্ছে গোটা বাংলাদেশে সরকার বলে কিছু নেই, শাসন বলে কিছু নেই, প্রশাসন বলে কিছু নেই। একদল অপদার্থ, একদল অনভিজ্ঞ, একদল অসৎ, তাদের হাতে গোটা ব্যবস্থাটা চলে গেছে। ফলে যা হওয়ার তাই ঘটেছে। এটাকে বলা হয় একটা অ্যাবসলিউট অ্যানার্কিক্যাল সিচুয়েশন, যেখানে ওই হবসিয়ান সিচুয়েশন আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলি ওয়ার অফ অল এগেনস্ট অল। কেন ওয়ার অফ অল বললাম? আচ্ছা, ইউনূসের নিজের পরিবারের শান্তি আছে তো? পরিবার মানে ওনার স্ত্রী সন্তানের কথা বলছি না, ওনার যে ওই যে পরিবারটাকে নিয়ে উনি সরকার নামক বিষয়টি চালাচ্ছেন, ওখানে যে সমন্বয়করা তারা উপদেষ্টা হতে পারেনি, মারামারি লেগে গেছে তাদের মধ্যে। তাদের নিজেদের বক্তব্য, আমি কেন উপদেষ্টা হতে পারবো না। ফলে এই সমস্ত সমন্বয় নামধারী ব্যক্তিরা তারা উপদেষ্টা হতে চাইছে। যারা উপদেষ্টা তারা ছাড়তে চাইছে না, কারণ গাড়ি, ঠান্ডা গাড়ি, পুলিশের স্যালুট তারা ছাড়তে চাইছে না। সবচেয়ে বেশি সমস্যা যেটা আমি বললাম, কেন ইউনূস আরও যে ভয়ঙ্কর কাজটা করেছেন, আগামী দিনে তার জন্য তাকে মূল্য দিতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর টেরোরিস্টদের তিনি জেল থেকে ছেড়ে দিয়েছেন। আমি 100টা নাম বলতে পারি, আমার কাছে 4-5টাই যথেষ্ট। আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানি বেশ কিছু ভয়ঙ্কর হত্যাকাণ্ডে যে জেলে ছিল তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিলার আব্বাস বলে একজন, তার নাম আব্বাস আলী মিরপুরের, তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শেখ মোহাম্মদ আসলাম, তেজগাঁওয়ে বাড়ি, যাকে সুইডেন আসলাম বলে, তাকে জেল থেকে ছেড়েছে। ইমানুল হাসান হেলাল, যার নাম হচ্ছে পিচ্চি হেলাল, যার বাড়ি হচ্ছে মোহাম্মদপুরে, তাকে ছেড়ে দিয়েছে। এরকম আরও অনেক নাম দিতে পারি, আরও লিস্ট আছে আমার কাছে। যে সমস্ত হিন্দু শিক্ষক, অধ্যাপক বা চাকুরেদের পিটিয়ে বলা হয়েছে এক্ষুনি চাকরি ছেড়ে দিন, তারা চাকরি ছেড়ে দিয়েছেন প্রাণের ভয়ে। সেই চাকরি ছেড়ে দেওয়ার কি মানে আমি জানি না, কিন্তু তাদের লিখিয়ে নেওয়া হচ্ছে যে এরা চাকরি করবে না। আরেকটা কথা বলি, বাংলাদেশের প্রথম আলো পত্রিকা, সেটা ওখানকার যথেষ্ট নামী পত্রিকা, 11ই সেপ্টেম্বর 2024-এর একটা তথ্য দিই। তারা 5 থেকে 20 আগস্ট, তার মধ্যে বেশ কিছু 64টা জেলা, 67টা উপজেলা ঘুরে তারা যে তথ্য জোগাড় করেছেন ওদের কানে এসছে, এর বাইরে অনেক থাকতে পারে। 1068টা অ্যাটাক হয়েছে মাইনরিটি কমিউনিটির ওপরে 49টা ডিস্ট্রিক্টে। 219টা স্ট্রাকচার রংপুরে ভেঙে দেওয়া হয়েছে, ময়মনসিংহে 183, রাজশাহীতে 155। বললে অনেক সময় তুমি এত সময় আমাকে দেবে না। 1705টা ফ্যামিলি পরিষ্কার বলেছে আমাদের ওপর হামলা হয়েছে। এর বেশি আর তথ্য আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, চাইলে আরও অনেক তথ্য দিতে পারি। বাংলাদেশে যে চেষ্টাটা চলছে সেটা হচ্ছে যে ওখানকার যে সমস্ত মৌলবাদী ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তাদের উস্কে দিয়ে ওখানকার মুসলিমদের মধ্যে যারা একটু বিমলদা, আপনি বিজেপি মুখপাত্র বটে। বিমলদা, আমি জিজ্ঞেস করবো আপনাকে, আজকে বাংলাদেশের বহু মানুষ আমাদের পার্সোনালি মেসেজও করেন, ভারত কেন বাংলাদেশের হিন্দুদের সরাসরি পাশে দাঁড়াচ্ছে না, তাদের প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, ভারত কি আরো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে পারে? ভারত সরকার কি আরো প্রোঅ্যাক্টিভলি তাদের সুরক্ষা দিতে পারে, শুধুমাত্র টুইট করা ছাড়া? আমি বলছি, যখন এই মোহাম্মদ ইউনূস শপথ নেয় তখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে ওখানে কিন্তু মাইনরিটিদের ওপর, বিশেষত হিন্দুদের ওপর অত্যাচার চলছে, আপনি তাদের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা নেবেন, এইটা আশা করি। এরকম স্পষ্টভাবে এই যে বার্তাগুলো পাঠানো হয়, ডিপ্লোম্যাটিক বার্তা, এর একটা মানে থাকে, মানেটা পড়তে হবে। দ্বিতীয় কথা যেটা বারবার কিন্তু ভারতবর্ষ বাংলাদেশকে সতর্ক করে দিচ্ছে বিভিন্নভাবে, মনে রাখতে হবে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, ভারতবর্ষ কোনো দেশের ওপর চট করে হস্তক্ষেপ করে না, সেই ইতিহাস ভারতবর্ষের নেই। কিন্তু যদি এখন হয় এই সমস্ত লোক যারা বলে কচুকাটা করে দেবো, রাস্তায় ফেলে দেবো, ইফ অল দিস থিংস হ্যাপেন, তাহলে কি হবে এই মুহূর্তে আমি বলতে পারি না। ভারতবর্ষ ডেফিনেটলি প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা নেবে। আর একটা কথা, বিমলদা, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। বিমলদা,
আপনি বললেন জবাই করব, কেটে ফেলে দেবো, এরকম যদি চলতে থাকে ভারত আরো প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা নেবে। বিজেপি মুখপাত্র, বিজেপি সরকার কেন্দ্রে, আপনি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বললেন। বা ভারতবর্ষ ডেফিনেটলি ব্যবস্থা নেবেই, তার কারণ হচ্ছে মনে রাখতে হবে বাংলাদেশকে এই মানে সরকার নামক যে বস্তুটা বাংলাদেশে চলছে, যে তার তিন দিকে কিন্তু ভারতবর্ষ, তার গোটা বাণিজ্য ব্যবস্থা ভারতবর্ষের সঙ্গে হয়। ন্যাচারালি সেখানে ভারত বিরোধী কাজ, এই সমস্ত ক্রিমিনালদের ছেড়ে দেওয়া হয়েছে, তারা যদি ভারত বিরোধী কাজ করে ভারতবর্ষ কি চুপ করে বসে থাকবে? এক। দ্বিতীয় কথা, সেখানে যদি হিন্দুদের ওপর অত্যাচার হয় তার প্রবল প্রভাব পড়বে ভারতবর্ষে, বিশেষত পশ্চিমবাংলা বা ত্রিপুরা বা আসামে। ভারতবর্ষ সেটা নিশ্চয়ই সহ্য করবে না। আমি তোমাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে, একটা উদাহরণ দিয়ে শেষ করব। তামিলনাড়ুতে তামিলদের ওপর যখন অত্যাচার হয়েছিল, ভারতবর্ষ কি চুপ করে বসেছিল? কারণ তামিলনাড়ুতে তার প্রভাব পড়ছিল। সুতরাং ভারতবর্ষ যে ব্যবস্থা নেবে না, কি ব্যবস্থা বলতে আমি বলছি না যে আর্মি পাঠিয়ে দেওয়া হবে, বুঝলাম, কূটনৈতিক অনেক ব্যবস্থা আছে, নেওয়া যায়। ডেফিনেটলি সেই ব্যবস্থা নিতে। বিমলদা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বলছেন যদি এইভাবে অত্যাচার চলতে থাকে ভারত ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা নেবে পরের কথা, কিন্তু কড়া ব্যবস্থা নেবে। প্রত্যেকের কাছে আরো একবার যাব দ্রুত, তার আগে আরো একবার আজকে আমাদের বিষয় ইউনূস সরকারের রিপোর্ট কার্ড, এবং সেই রিপোর্ট কার্ডে কত মার্কস পেলেন ইউনূস সরকার আরো একবার দেখাবো। কি কি বিষয় রিপোর্ট কার্ডে ফেল করেছে ইউনূস সরকার, সেই প্লাজমা আরো একবার। ইউনূসের 100 দিনের রিপোর্ট কার্ড, রিপাবলিক বাংলার পর্দায় ফার্স্ট পেজ। হিন্দুদের সুরক্ষা, সংখ্যালঘুদের সুরক্ষায় ডাহা ফেল করেছে ইউনূস সরকার। পরের পেজ, পরের সাবজেক্ট, কি সাবজেক্ট? গণতন্ত্র রক্ষায় ফেল করেছে ইউনূস সরকার। গণতন্ত্র রক্ষা তো দূরের কথা, সাধারণ মানুষের অধিকারটুকু সুনিশ্চিত করতে পারছে না। ডাহা ফেলিওর, ব্যর্থ ইউনূস সরকার। ধর্মনিরপেক্ষতায় ফেলিওর। পরের স্লাইড, সংখ্যালঘু নারী সুরক্ষা, শিশু সুরক্ষা সম্পূর্ণ ফেলিওর। অধিকার রক্ষায় গোল্লা পেয়েছে। আপনার রিপোর্ট কার্ড রেডি আমাদের কাছে, পরের প্লাজমায় যাব। কিন্তু কিছু কিছু বিষয় পাস করেছেন ইউনূস সরকার। কি কি বিষয় পাস করেছেন দেখব। কোন বিষয় পাস করেছে ইউনূস সরকার? রিপাবলিক বাংলার রিপোর্ট কার্ড 100 দিনে। মৌলবাদীদের তোল্লাই দেওয়া, সন্ত্রাসবাদীদের তোল্লাই দেওয়া 100-100, আমেরিকার দালালি করা 5 আটা 100-100, পাকিস্তানের লেজুর বৃত্তি করা, উর্দু শেখানো 100-100। তার সঙ্গে সঙ্গে পরের স্লাইড, সেনার অপব্যবহার করে হিন্দুদের ওপর অত্যাচার পাস করেছে ইউনূস সরকার। পরের স্লাইড, অপশাসনে 100-100। আমি আরো একবার যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা গেস্ট রয়েছেন, উপস্থিত রয়েছেন, আমি একদম আলোচনার শেষ পর্যায়ে এসে প্রত্যেকের কাছে যাব। আমার প্রশ্ন থাকবে, ইউনূস সরকারের 100 দিন, সেই 100 দিনে এসে দাঁড়িয়ে ইউনূস সরকার তো ফেল করেছে, কিন্তু এর সলিউশন কি হতে পারে? প্রথমেই যাব সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে। সালাউদ্দিন সাহেব, কি সলিউশন? ইউনূস সরকার তো ফেলিওর, পরে সলিউশন কি? কিভাবে অধিকার সুরক্ষিত হবে? 30 সেকেন্ড। ধন্যবাদ। দেখুন, ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমত একটা তথ্য দিয়ে আমি আপনার প্রশ্নের উত্তর দিব, যে ইউনূস সরকার বাংলাদেশের যে মিশনগুলো আছে বিদেশে, সেখানে বাছাই করা ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী লোকদেরকে পাঠাচ্ছে ওয়াশিংটনে। মুশফিকুল ফজল আনসারী, যে চরমভাবে ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন সমস্যার সমাধানটা কোথায়? সমস্যার সমাধান হলো যে 5 নভেম্বর ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর অ্যাকচুয়ালি ইউনূস সরকার এটা এখন লাইফ সাপোর্টে চলে গেছে। আমাদেরকে শুধুমাত্র এখন অপেক্ষা করতে হবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিনটা পর্যন্ত। যেহেতু মোহাম্মদ ইউনূস একজন ট্রাম্প হেটার হিসাবে চিহ্নিত পরিচিত, ট্রাম্প সেটা ভালো করে জানেন, এবং আমি আপনাকে নিশ্চিত করতে পারি, রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদেরকে আশ্বস্ত করতে পারি যে 20 জানুয়ারি, আগামী বছর 20 জানুয়ারির পর এই সরকারের পরিণতি কি হবে সেটা এই সরকারের লোকেরা জানে না, ওদের সমর্থকেরাও জানে না। আমরা জানবে, বুঝতে পারছি, আমরা এখন বলবো না। ঠিক। দীপাঞ্জন বাবু, 30 সেকেন্ড। যেমনটা বললেন সালাউদ্দিন সাহেব, 20 জানুয়ারির পর এরা বুঝতে পারছে না এদের সঙ্গে কি হবে। 100 দিনের পরে ইউনূস সরকারের ব্যর্থতা, তার ফেলিওর, এবং তার পরিপ্রেক্ষিতে কি সলিউশন বলুন। সলিউশন এই মুহূর্তে এটা বলতে পারি যে ওখানকার অসাম্প্রদায়িক শক্তিগুলো, সনাতনী হিন্দু, আপনারা আপনাদের নিরাপত্তাকে জোর দিন এবং আপনাদের প্রতিবাদ আন্দোলনকে আরো সংগঠিত করতে থাকুন। এই প্রতিবাদ প্রতিরোধের জায়গাতে নিয়ে যেতে হবে, এটা নিশ্চিত
যে আপনাদের ইচ্ছা, গণতন্ত্রের ইচ্ছা, আপনাদের মৌলিক অধিকার বেঁচে থাকবার ইচ্ছা, ধর্ম পালনের ইচ্ছা, এই ইচ্ছাগুলোকে ভারত সরকার যথাযোগ্য সময়ে যথাযোগ্যভাবেই মর্যাদা দেবে। এটাতে ভাবনার কোনো কারণ নেই যে আপনারা একা রয়েছেন, আমরা রয়েছি। ভারত সরকার এবং ভারতবর্ষের হিন্দুরা আপনাদের সঙ্গে রয়েছে। আর বাংলাদেশের এই মৌলবাদীদের বলবো একটু সাবধান হয়ে যান। ভারত যদি আপনাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, আপনাদের এই লুঙ্গি কেনার মতো লুঙ্গি ভারতবর্ষে বাংলাদেশে খুঁজে পাবেন না, পাকিস্তান থেকে লুঙ্গি আমদানি করতে হবে। আর আপনাদের চিকিৎসা করাতেও এবার পাকিস্তান বা চীনে পাঠাতে হবে, কলকাতাতেও ঢুকতে পারবেন না। বেশ, কলকাতায় ঢুকতে পারবেন না, পাকিস্তান যেতে হবে চিকিৎসা করাতে। বাংলাদেশের কট্টরপন্থীরা সেটা বুঝছেন কি, বুঝলেও শুনলেও তাদের বোধ বুদ্ধি আছে কিনা সেই নিয়ে প্রশ্ন থেকে যায়। পরমাত্মানন্দজি মহারাজ, 30 সেকেন্ড, কি সলিউশন? একটাই সলিউশন, বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু জনগণকে, হিন্দু সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে, এক হয়ে থাকতে হবে। আর একটা সবচেয়ে বড় যেটা বিপদের কথা, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ, প্রচুর টাকা আসছে বর্ধমান, হুগলি, কলকাতার সাধুদের কাছে। তারা সাধুদের মধ্যে বিভেদ করে দিচ্ছে, ব্রাহ্মণ সাধু, অব্রাহ্মণ সাধু, ব্রাহ্মণ মণ্ডলেশ্বর, অব্রাহ্মণ মণ্ডলেশ্বর। সাধুদের ভাগ করে দিয়ে যে সাধুরা, যে সন্তরা আমরা সনাতন ধর্মের কথা বলি, তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ষড়যন্ত্রে কলকাতার, হুগলির, বর্ধমানের বেশ কিছু সাধু ইতিমধ্যে নাম লিখিয়ে ফেলেছে। তারা সাবধান, তারা এইভাবে কিন্তু আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কোনো রকম অত্যাচার অনাচার চালিয়ে গিয়ে কেবল অর্থ এবং যশের জন্য তারা কোনোভাবে পার পাবে না। ভয়ঙ্কর তথ্য দিলেন মহারাজ। সেই সাধু কিংবা আমাদের প্রত্যেককে সাবধান থাকার কথা বলছেন মহারাজ। বলদেব প্রভু, শেষ 30 সেকেন্ড আপনাকে প্রশ্ন করছি। আপনাদের বলা হচ্ছে জবাই করার কথা, ইসকন প্রতিবাদ করছে, আন্দোলন করছে, তার সঙ্গে প্রেমের বাণীও তারা প্রচার করে চলেছে। আপনারা সেটা কন্টিনিউ করবেন, কি সলিউশন? 30 সেকেন্ড। আচ্ছা, আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি কিন্তু হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। ফিল করছি সাউন্ড। আচ্ছা, তো আমার মনে হয় বাংলাদেশে ইসকনের প্রচারটা আরো ব্যাপকভাবে রূপ নিল, কেননা এখন চেঁচিয়ে চিৎকার করে ধর্মকে প্রচার করা যায়, লাঠি দিয়ে ধর্ম বোঝানো যায়, কিছু মানুষকে উত্তেজিত করা যায়, ধর্ম বোঝানো যায় না। ধর্ম একটা দার্শনিক দিক। তো এখন যারা উগ্রবাদী বা যারা ইসকনের ভিতরে বিদ্বেষ করছে, ইসকনকে বিদ্বেষ করছে, বিষ উগরাচ্ছে, তো তারা জানে না বর্তমানে প্রজন্ম ইন্টারনেটের যুগ। বর্তমান প্রজন্ম মানুষ অনেক স্মার্ট, তারা শুধু কারো একটা কথা শুনে বিচার করে না। তারা যখন ইসকন সম্বন্ধে এত কন্ট্রোভার্সিয়াল, এত প্রচারণা এগুলো শুনবে, তারা কৌতূহল তাদের বাড়বে। তাদের কৌতূহল বাড়লে তারা ইউটিউবে যাবে, গুগলে সার্চ করবে, যেখানে আমাদের লক্ষ লক্ষ ভিডিও আছে ইউটিউবে, যেখানে আমাদের লক্ষ লক্ষ ইনফরমেশন আছে, বই আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। তো তারা যখন এগুলো পুরো পড়বে, তারা দেখবে যে তারা যেটা শুনছে সেটা ভুল, তখন তারা সঠিকটা বুঝতে পারবে। আমার কাছে একদম সময় কম আছে বলদেব প্রভু, সঙ্গে থাকুন। আমি বিমলদার কাছে যাবো, শেষ 30 সেকেন্ড। বিমলদা, কি সলিউশন? এবং আরো একবার, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ভারত চুপ করে থাকবে না। বলি যে ওখানে হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু এবং যারা লিবারেল মুসলিম, যারা এখনো বাংলাদেশের স্বাধীনতার ভাবনাটাকে ধরে রাখেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবেন না, প্রতিবাদ এবং প্রতিরোধ করুন। নিজেদের নিরাপত্তা নিজের হাতে তুলে নিতে হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ওপর আমরা যে বিরাট তিনি সব করে দেবেন এইরকম কথা আমি একবারও বলছি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ব্যবস্থার একটা বদল আসবে। আমি আশা করব এই মোহাম্মদ ইউনূসের 100 দিনের সরকারের সাফল্য ব্যর্থতা আলোচনা করছি, এই সরকারটা 200 দিনের মুখ দেখবে না, এইটুকু নিশ্চিন্ত থাকুন। এদের চলে যেতেই হবে, পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসছে এদের। তারপর দে উইল রান ফর কভার, কোথায় পালাবে এখন থেকে রাস্তা খুঁজে রাখুন। ঠিক, বিমল সাফল্য ব্যর্থতা নয়, শুধু ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা। আরো একটা ব্রেকিং দিয়ে আমাদের এই মুহূর্তে শেষ করতে হচ্ছে। বাংলাদেশে একজন হিন্দু যুবকের সেনাবাহিনীর হাতে থেকে মৃত্যুর খবর উঠে আসছে। বাংলাদেশের সেনার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, সেনা হেফাজতে যুবকের মৃত্যু হয়েছে। হিন্দু যুবক অন্য ধর্মের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সেই যুবক বলে অভিযোগ। দোকানে ঢুকে হিন্দু যুবককে মারধর করা হয়, তারপর সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। পরের দিন যুবকের মৃত্যু হয়েছে বলে সেনাবাহিনীর তরফ থেকে পরিবারকে বলা হয়। পরিবারকে ফোন করে বাংলাদেশ
সেনা। পরিবার বলছে সেনাবাহিনী পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশি এই হিন্দু যুবককে। শেষ খবরের রেশ দিয়ে আমি শেষ করব। বাংলাদেশের এই হিন্দু যুবক যাকে সেনাবাহিনীর সদস্যরা নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠছে, প্রত্যেক হিন্দু আজ একই রকমভাবে, প্রত্যেক সনাতনী বাংলাদেশের আজ একই রকমভাবে হয়তো এই থ্রেটের মুখে, এই ভয়ের মুখে রয়েছেন। কিন্তু আশার আলো হলো গোটা বাংলাদেশের সনাতন সমাজ আজ একজোট হয়েছেন। আজই নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকায় নতুন সরকার, ভারতের উত্থান, বাংলাদেশের কট্টরপন্থী। আপনারা দিন গুনতে থাকুন, আপনাদের দিন শেষ হয়ে এসেছে। বাংলাদেশের কট্টরপন্থীরা আপনারা আপনাদের দিন গুনুন, আপনাদের বেশি দিন আর ওই সিট বা ওই সরকারে নেই। তার কারণ গোটা বিশ্ব আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, আপনাদের হার হবে। আজ এই বলে দিয়ে গেলাম, আপনারা লিখে রাখুন। রিপাবলিক বাংলায় কথা আজ বলা হয়েছে, আপনারা তো দেখেন রিপাবলিক বাংলা, লিখে রাখুন। আপনাদের হার হবে, পতন হবে, আপনাদের মুখ লজ্জায় ঢাকবে। আপনারা হেরে গিয়েছেন, হেরে যাবেন। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।